আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে এই টিউটোরিয়ালটা বানিয়েছি তোমাদের, অর্থাৎ নবম দশম আর এসএসসি সবারই এই অংশটা আছে, যার কারণে আর আজকে থেকে তোমাদের মূলত প্রস্তুতিমূলক লেকচার শুরু হবে। নবম দশম আর এসএসসি যারা দেও সবাই এখান থেকে অংশগ্রহণ করতে পারবে। নবম দশম এসএসসি সবাই আজকে এই টিউটোরিয়ালে আজকে গতির 2 অর্থাৎ পদার্থবিজ্ঞানের 2 নম্বর অধ্যায়ের এই প্রস্তুতিমূলক লেকচারটা শুরু হবে। তোমরা যেভাবে করবে, প্রথমত ক্রিয়েটিভ কোশ্চেনটা লিখবে, লিখে আর নিজেরা সলভ করার চেষ্টা করবে আমার কথা শুনে যে এইভাবে সলভ করবে। এরপরে যদি না পারো তাহলে আমাকে যে সলিউশনগুলো দেখবে, কিন্তু শুধু দেখে যাবে এমনটা না, নিজে আগে ক্রিয়েটিভ কোশ্চেনটা তুলবে, তোলার পর নিজে সলভ করার চেষ্টা করবে, না পারলে আমার কথাটা শুনে তারপর করবে। এভাবে ধাপে ধাপে আগাবে, খাতা কলম নিয়ে শুরু করবে অবশ্যই, তাহলে অন্তপক্ষে কিছুটা হলেও বুঝতে পারবে। আচ্ছা, তাই শুরু করা যাক। এখন দেখো, এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আমাদের আছে, গতির চ্যাপ্টারের কিছু সূত্র যেগুলো আছে দরকার, আমি সেগুলো লিখে দিয়েছি, একটু খেয়াল করো। প্রথমে বি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এগুলো তোমরা আগে থেকেই জানো। এইতে গতির সমীকরণ চারটা সমীকরণের ভিতরে প্রত্যেকটা সমীকরণে একটা নির্দিষ্ট রাশি অনুপস্থিত, আর এগুলো জানো। ভি হলো শেষ বেগ, ইউ হলো আদিবেগ, এ হলো ত্বরণ, টি হলো সময়। এই তাহলে এখানে প্রথমে যেটা লিখছি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ হলো আদিবেগ, আর এই সমীকরণের ভিতরে এস নাই। এরপরে যে সূত্রটা বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s, এই সমীকরণটার ভিতরে টি নেই। এরপরে দেখো যেটা লিখেছি, এরপরের যে সমীকরণটা লিখেছি ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, এই সমীকরণটার ভিতরে টি নাই। তারপরে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এই সমীকরণটার ভিতরে ভি নাই। এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এই সমীকরণটার ভিতরে এ নাই। আর সমবেগে যদি কোনো বস্তু চলে তাহলে এস ইকুয়াল টু ভিটি, এই সমীকরণটা দিয়ে আমরা করি। আর মুক্তভাবে পড়ন্ত বস্তু, খেয়াল করবে এখানে মুক্তভাবে পড়তে হবে, যদি কোনো বস্তু মুক্তভাবে না পড়ে তাহলে এই সূত্রগুলো ব্যবহার করা যাবে না। একই সূত্র, ভি শুধুমাত্র আগে যে ত্বরণটা এ হতো এখন ত্বরণটা জি হবে, আর পরন্ত বস্তুর ক্ষেত্রে প্লাস হবে, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে মাইনাস হবে। সূত্রগুলো একই রকমের, ভি ইকুয়াল টু ইউ প্লাস ডিটি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh, অথবা যেটাই লেখো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আর সামনে যে টার্মগুলো লেখা আছে এই টার্মগুলো এখানে অনুপস্থিত, তোমাকে খুঁজতে হবে কোন টার্মটা অনুপস্থিত, সেভাবে আমাদের সূত্রগুলো বসাতে হয়। ওকে, এখন এই চ্যাপ্টারে যে জিনিসগুলো তোমাকে জানতে হবে, নিক্ষেপের পর যদি পুনরায় কোনো বস্তু ভূমিতে ফিরে আসে তাহলে এস এর মানটা 0 ধরতে হবে। সর্বোচ্চ উচ্চতায় বা থেমে গেলে শেষ বেগটা 0 ধরতে হবে। স্থির অবস্থা বা মুক্তভাবে যদি কোনো বস্তু পড়ে তাহলে আদি বেগ 0 হবে। এগুলো লিখে নিবা অবশ্যই। বল প্রয়োগ করা না হলে গতিশীল বস্তু সমবেগে চলবে। সমবেগে চললে যে কোনো বস্তুর ত্বরণ শূন্য হবে, এবং মুক্তভাবে পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর জি এর মানটা কত হবে, 9.8। আর এটা পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর শর্ত হলো গিয়ে মুক্তভাবে পড়তে হবে। খেয়াল করবে প্রশ্ন অনেক সময় মুক্তভাবে কথা থাকে না, বা অন্য কোনো বাধাজনিত বল থাকে, সেক্ষেত্রে কিন্তু তুমি 9.8 বসাতে পারবে না, তোমাকে ত্বরণটা বের করে নিতে হবে। এমনটা না যদি মনে করো যে পড়ন্ত হোক না নিক্ষিপ্ত হোক বলেছে জি এর মান 9.8 বসাবো, এমনটা বসা যাবে না। আচ্ছা, তাহলে এগুলো লিখে নিয়েছো। এখন প্রথম ক্রিয়েটিভ কোশ্চেনটা 1 নাম্বার তুলে নাও। একটি গাড়ি চলার সময় ও অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো, তোমরা অবশ্যই তুলে নিবে কোশ্চেনটা। এখানে দূরত্ব বাসের সময় দেওয়া হলো। প্রথম কোশ্চেন যেটা বলেছি, দৃশ্যকল্প 1 হতে বেগ সময় লেখচিত্র অঙ্কন করে তার প্রকৃতি ব্যাখ্যা করো, অথবা বেগ সময় লেখচিত্র এক্স অক্ষের সাথে 75 ডিগ্রি কোণ উৎপন্ন করে কিনা। এখন কথাটা খেয়াল করো, বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে, বেগ সময়, কিন্তু তোমার দেয়া আছে দূরত্ব আর সময়। তাই দূরত্ব সময় দেয়া আছে, তোমাকে বের করতে বলছে বেগ সময় লিখেছিল, তাই তোমাকে আগে কি করতে হবে, এই যে গ্রাফ ডাটাটা দেয়া আছে ডাটাটা থেকে তোমাকে প্রথমত বেগ বের করে নিতে হবে। কারণ সময় তো দেয়াই আছে, কিন্তু সময় সাপেক্ষে দেয়া আছে দূরত্ব। তাহলে অনেক সময় বেগ দেয়া থাকলে যদি বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলে তখন তো কোনো ঝামেলা নেই, বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে পারবে। কিন্তু এখানে বেগ সময় লেখচিত্র আঁকতে বলেছে, কিন্তু দেয়া আছে কি দূরত্ব, এই জন্য আমাকে কি করতে হবে, বেগ বের করে নিতে হবে। এখন প্রথমত দেখো বেগ কিভাবে বের করবো, আমরা তো জানি বেগ ইকুয়াল টু কি দূরত্ব বাই সময় বা সরণ বাই সময়। তার মানে আমরা এখানে সরণ বাই সময় দিয়ে দূরত্বটা বের করবো। তাহলে ছক করে নিতে হবে আগে। আবারও বলি, দূরত্ব আর সময় দেয়া আছে, কিন্তু বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে। বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বললে আমাকে কি করতে হবে, বেগ আর সময় আনতে হবে, কিন্তু এখানে দেয়া আছে দূরত্ব। এই জন্য দূরত্ব আর সময়কে বেগ সময় কনভার্ট করে তারপরে গ্রাফটা অঙ্কন করতে হবে। তাহলে প্রথমত আমরা দূরত্ব সময় অঙ্কন করে দেখো, এই ছকটা তোমাকে এঁকে নিতে হবে। গড় বেগ বনাম সময় লেখচিত্র বা বেগ বনাম সময় লেখচিত্র। প্রথমে গড়টায় আমরা সময় লিখবো, পরের গড়টা সময়ের ব্যবধান লিখবো।
পরটায় তাৎক্ষণিক সরণ লিখবো, যেটা দেয়া আছে ওইটাকে বলা হয় তাৎক্ষণিক সরণ, যে মুহূর্তটায় পরিবর্তন, তারপরে সরণের পরিবর্তন, তারপরে গড়বে। অবশ্যই কোশ্চেন খাতা নাও, তুলে নাও। প্রথমে সময়, তারপরে সময়ের ব্যবধান, তারপরে হলো তাৎক্ষণিক সরণ, তারপরে সরণের পরিবর্তন, তারপরে গড়বে। খেয়াল করো, সময়, প্রথমে সময় দেয়া আছে 0, তাহলে সময়ের ব্যবধানও 0। তাৎক্ষণিক সরণ, ওইখানে যখন সময় 0 ছিল তখন কোশ্চেনে দেখে দেবো সময়ের মানও, সরণের মানও 0, তাহলে পরিবর্তনও 0। সেক্ষেত্রে গড় বেগ হবে 0/0, তার মানে 0/0 আসলে অনির্ণীয় আকার। এখানে কোনো বস্তু যখন স্থির অবস্থায় থাকে বা কোনো সময়ের সাথে দূরত্ব অতিক্রম করে না, তার মানে বস্তুটা স্থির। কিন্তু এখানে আমি হাইপেন দিয়েছি বা এখানে কিছু লিখিনি, এর মানে ম্যাথমেটিক্যাল ভাষায় 0-কে 0 দিয়ে ভাগ করলে আসলে অনির্ণীয় হয়, কখনো বের করা যায় না। তাহলে আমরা এটা কিভাবে ধরবো? এইভাবে হিসাব করব, যেহেতু সময়ের সাপেক্ষে কোনো দূরত্ব অতিক্রম করছে না, তাই এখানে বস্তুটা কি স্থির, সেই হিসাবে আদিবেগটা আমাদের 0 হবে। ওকে, এরপরে দ্বিতীয় 2 সেকেন্ডে সময় দেওয়া আছে 2 সেকেন্ড, 2 সেকেন্ড, তাহলে সময়ের ব্যবধান কত হবে? 2 - 0, কারণ আগে প্রথমে 0 থেকে শুরু হয়েছে, 2 - 0 2 সেকেন্ড। তাহলে তাৎক্ষণিক সরণ কত হবে? এই যে সরণটা দেওয়া আছে 6 আর আগে 0, 6 - 0 মানে 6। আমি দ্বিতীয়টা বিয়োগ করে দেখাইনি। তাহলে সরণের পরিবর্তন 6 - 0 = 6। তাহলে গড় বেগটা কত হবে? দূরত্ব বাই সময়, ডেল এস বাই ডেল টি। তুমি এস বাই টি দিয়েও করতে পারো, তাহলে এখানে এস লিখবে, এটা টি লিখবে। তাহলে আমি ডেল দিয়েছি পরিবর্তন বোঝানোর জন্য, ডেল এস বাই ডেল টি। তাহলে ডেল এস এখানে কত? 6, আর ডেল টি সময়ের ব্যবধান কত? 2, তার মানে 6-কে 2 দিয়ে ভাগ করলে 3। একইভাবে যখন 4 সেকেন্ড, তাহলে সময়ের ব্যবধান কত হবে? 4 - 2 = 2 সেকেন্ড। তখন সরণের পরিবর্তন কত? 2 সেকেন্ডে ছিল 6, 4 সেকেন্ড হলো 24, তাহলে 6 থেকে 24 বিয়োগ করলে 18, তাহলে সময়ের সরণের পরিবর্তন 18। তাহলে গড় বেগ কত হবে? 18/2 = 9। ঠিক একইভাবে 6 - 4 = 2, অর্থাৎ 6 সেকেন্ডে 6 আর আগের তো 4 বিয়োগ করলে 2 সেকেন্ড, 54 দেওয়া ছিল তখন সরণ, তাহলে 54 - 24 = 30। তাহলে গড় বেগ হবে কত? 30-কে 2 দ্বারা ভাগ করে। এভাবে প্রত্যেকটাই গড় বেগ তুমি বের করে নিয়েছো। তাহলে গড় বেগের ছকটা করা হলো। এখন আমরা গড় বেগ পেলাম বা বেগ পেলাম, তাহলে আমাকে বেগ সময় লেখচিত্র অঙ্কন করতে বলেছে। আমার বেগ দেয়া ছিল না, সরণ দেয়া ছিল, সরণকে এভাবে আমাকে বেগকে কনভার্ট করে নিতে হবে। এখন গ্রাফ অঙ্কন করবে গড় বেগ বা বেগের সময়। কিন্তু কথাটা হলো, বেগ সময় লেখচিত্র যখন অঙ্কন করবে তোমাকে খেয়াল করতে হবে, বেগ সময় লেখচিত্র অঙ্কন করার ক্ষেত্রে আমার গ্রাফ পেপার দেওয়াও থাকতে পারে, নাও দেওয়া থাকতে। যদি গ্রাফ পেপার দেওয়া না থাকে, তাহলে তোমাদের নিজেদের ঘর করে গ্রাফ পেপার বানিয়ে নিতে হবে, ঘর করে গ্রাফ পেপার বানিয়ে নিতে হবে। এখানে আমি ঘর করে গ্রাফ পেপার বানিয়ে নিয়েছি। কিভাবে ঘর করবে এ তো জানো, এক্স অক্ষ বরাবর একটা দাগ দিবে, যেমন মনে করো তোমাদের যে স্কুলগুলো আছে 1 সেন্টিমিটার পর পর বা 1 ইঞ্চি পর পর একটা করে ফোঁটা দাও, আর উপরেও 1 সেন্টিমিটার বা 1 ইঞ্চি পর পর করে ফোঁটা দাও। তারপরে রেখাগুলো অনুভূমিক বরাবর রেখা টানো, উলম্ব বরাবর রেখা টানো, তাহলে দেখবে এরকম বর্গঘর চলে আসবে। এক্স অক্ষ বরাবর 1 সেন্টিমিটার পর পর একটা রেখা দাও, ওয়াই অক্ষ বরাবর 1 সেন্টিমিটার পর পর একটা রেখা দাও। তারপরে 1 সেন্টিমিটার যে পর পর রেখা দিয়েছে, এটা অনুভূমিক বরাবর রেখা টানো, উলম্ব বরাবর রেখা টানো, গড় এই গ্রাফটা পেয়ে যাবে। এরপরে যেটা আছে, আমাদের এখানে মান দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর মান দেওয়া আছে সর্বোচ্চ 10 সেকেন্ড পর্যন্ত, তার মানে আমরা 10টা ঘর আঁকতে পারি বা গ্রাফে সহজ। কিন্তু অয় অক্ষ বরাবর আমার মান দেওয়া আছে কত? বেগ দেওয়া আছে সর্বোচ্চ কত? আমার বেগ পেয়েছি সর্বোচ্চ 30। তাই 30 যদি বেগ পাই, তাহলে 30টা ঘর অয় অক্ষে যদি তুমি আঁকতে পারো, এঁকে নাও। আর যদি না আঁকো পারো, তাহলে আমরা ধরে নিই, যেমন আমরা লিখে দিয়েছি এক্স অক্ষে এক ঘর সমান 1 একক, অর্থাৎ এই যে 2 পরে 2 লিখেছি, 3 4 5 6, অর্থাৎ এক একটা ঘর পর পর আমি 1 করে বাড়িয়েছি, কিন্তু আমি 1 2 দেইনি, 2 4 6 দিয়েছি, যাতে আঁকার সুবিধার জন্য। কিন্তু ওয়াই অক্ষ বরাবর আমার 30 মান আছে, আমি কি করেছি? ছোট করার জন্য আমি এক ঘরের মান 3 ধরেছি। তার মানে আমি এক ঘরে গেলে 3, 2 ঘর গেলে 6, 3 ঘর গেলে 9, কারণ এক একটা ঘরকে আমি 3 করে ধরেছি। তাই যেটা তুমি ধরো উপরে লিখে নিবে। আর যদি তুমি এটা মনে করো যে না, আমি 30টা ঘর দিয়ে প্রত্যেকটা ঘর 1 করে দিব, তাহলে তুমি এটা লিখবে ওই অক্ষে এক ঘর সমান 1 একক ধরি, তাহলে তোমার 30টা ঘর ওই অক্ষে আঁকতে হবে। এরপরে দেখো 2 সেকেন্ড বরাবর আমাদের 2 সেকেন্ড পরে আমার বেগ দেওয়া ছিল কত? গড় বেগ দেওয়া ছিল যেটা, সেটা 6 এটা। এরপরে 4 সেকেন্ড পরে 12। এভাবে তুমি যদি গ্রাফটা আঁকো, গ্রাফ 2 সেকেন্ড পরে গ্রাফ আঁকো, 10 সেকেন্ড পরে আমার বেগটা কত? 30। গ্রাফটা আঁকলে দেখবে এইরকমের মূল বিন্দুগামী একটা সরলরেখা পেয়ে যাবে, মূল বিন্দুগামী একটা সরলরেখা পেয়ে যাবে। এটা মূলত গ্রাফ, এই বিন্দুগুলো যোগ করে দিলে যেটা রেড কালার, এটা হলো গ্রাফটা। এরপরে দেখো, লেখচিত্র হতে সময়ের সাথে বেগ সমহারে বৃদ্ধি পাচ্ছে, অনেক হারে বেশি, সুতরাং সুষম ত্বরণ হয়েছে। লেখচিত্রে এক্স অক্ষের সাথে থিটা কোণ উৎপন্ন করে। এখন ঢাল বের করতে বলছে, তোমরা ম্যাথমেটিক্সে পড়েছো, ঢাল হলো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে গ্রাফ, কোন এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেটাকে হলো ঢাল। তাহলে আমরা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করেছি বা ধরেছি, তাহলে ঢাল হবে কি? ট্যান থিটা। ট্যান হলো লম্ব বাই ভূমি, ঠিক তাই বলেছি। আর বেগ সময় লেখচিত্রে ঢাল, যেহেতু বেগ
আর সময়, তাহলে বেগকে সময় দিয়ে ভাগ করলে ত্বরণ, তার মানে এখানে ঢাল থেকে আমরা ত্বরণ পাবো। ত্বরণ এ ইকুয়াল টু ট্যান থিটা, ঢাল হলো ট্যান থিটা দিয়ে প্রকাশ করে, ম্যাট্রিক্সে জানো। তাহলে ঢাল সমান কি লম্ব বাই ভূমি, তাহলে এখানে লম্ব বরাবর আমরা মান দিয়েছি বেগ, আর অনুভূমিক বরাবর দিয়েছি কি সময়, তাহলে লম্ব বাই সময় মানে কি বেগ বাই সময়, তাহলে ডেল বি দিয়েছি পরিবর্তন। তাহলে আমি গ্রাফের যে কোনো জায়গা থেকে তুমি পরিবর্তনটা নিতে পারো। যেমন আমি 27 আর 21, অর্থাৎ 10 সেকেন্ডে 27 ছিল, 8 সেকেন্ডে 21 ছিল, 27 বিয়োগ 21 বিয়োগ করলে, আবার যদি তুমি এখানে 2 সেকেন্ড আর 4 সেকেন্ড নাও, তাহলে 2 সেকেন্ডে বেগ বসাবে, 4 সেকেন্ডে বেগ বের করে বিয়োগ করে দিলে তখন পেয়ে যাবে 3 মিটার পার সেকেন্ডে। তুমি যে কোনো মান নিতে পারো, খেয়াল করবে যে সময়ের ক্ষেত্রে যেই বেগটা নিবে ওইটাই বসাবে। এবার যে কোনো দুইটা ব্যবধানের সময় যে কোনো দুইটা ব্যবধানের বেগ নিবে, ত্বরণ একইভাবে 3, ত্বরণ হয়ে গেল। এখন অনেক সময় বলে যে এটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করে ঢালের সাথে, তাহলে আমার ট্যান থিটা সমান কত হলো 3, তাই থিটা সমান কত ট্যান ইনভার্স 3, কারণ ট্যান এই পাশে চলে আসলে তাহলে থিটার মানটা ক্যালকুলেটর করবে, শিফট ট্যান দিয়ে 3 দিলেই 71.56 ডিগ্রি হবে, তার মানে এক্স অক্ষের সাথে 71 ডিগ্রির মতো কোণ উৎপন্ন করে। তাহলে এটা দিয়ে এভাবে কোশ্চেন হতে পারে। 2 নম্বর কোশ্চেনটা, একটি সাইকেলের চলার গতিপথ ও সরমায় নিম্নরূপ দেওয়া হলো। দেখো এখানে এইটা চিত্রটা এঁকে নিবে প্রথমে। কোশ্চেনটা বলেছি দৃশ্যকল্প 2 হতে সাইকেলের গড় বেগ ও গড় দ্রুতির পার্থক্য কত। খেয়াল করো, গড় বেগের হলো গিয়ে কি মোট দূরত্ব বাই মোট সময়, আর গড় বেগ মোট সরণ বাই মোট সময়, আর গড় দ্রুতি কিন্তু স্কেলার রাশি, আর বেগ হলো ভেক্টর রাশি। গড় দ্রুতি তাহলে কি হবে মোট দূরত্ব বাই মোট সময়, গড় বেগ হবে মোট সরণ বাই মোট সময়। এখন দেখো এখানে যে বস্তুটা দেয়া আছে, এ থেকে দেখো, এ থেকে বি তে গেল, বি থেকে সি তে গেল, সি থেকে ডি, ডি থেকে গিয়া ই, অর্থাৎ এভাবে রাস্তায় পথ অতিক্রম করলো। আর এ থেকে ই যে রেড মার্ক করে দেয়া আছে, এটা তার কি হলো সরাসরি পথ এ থেকে ই। তাহলে আমরা জানি কি ন্যূনতম যে দূরত্বটা অতিক্রম করে সেটা হলো সরণ। আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বটাই হবে সরণ। তাহলে এ থেকে ই পর্যন্ত হলো সরণ, আর এ বি সি ডি ই এই পথে যে গেল এইটা হলো গিয়ে কি তার দূরত্ব। তাহলে তুমি যখন গড়বেগ বের করবে, গড়বেগ মানে কি, গড়বেগ সমান সমান লিখো মোট সরণ বাই মোট সময়। তাহলে মোট সরণ মানে কি, এখানে এই মোট সময় দেখো এই 3 মিনিট, এখানে কিন্তু মিটার না, 3 মিনিট 4 মিনিট 5 মিনিট 3 মিনিট, তাহলে মোট কয় মিনিট সময় হলো 4 3 7 7 5 12, 12 আর 3 15। তাহলে মোট সময় 15 মিনিট, মিনিটকে সেকেন্ড বানাইবে 15 গুণন 60। আর এই ই হলো 3 কিলোমিটার, কিলোমিটারকে মিটার বানাবে, তাহলে 3 গুণ 1000। তাহলে গড় বেগ হলো মোট সরণ বাই মোট সময়, এখানে মোট সময় হলো 15 মিনিট, মিনিটকে সেকেন্ড বানাবে 60 দিয়ে গুণ করে। আর মোট সরণটা কি, আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্ব। তো এখানে আদি আর শেষ অবস্থান হলো এ থেকে শুরু করেছে, শেষে এসে ইতে পৌঁছলো, এর মধ্যবর্তী দূরত্ব হলো 3 কিলোমিটার, তার মানে 3000 মিটার। ভাগ করে দিলে গড় বেগ পাবে। এরপরে আসো গড় দূরত্ব। গড় দূরত্ব কি, মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব কি, যেভাবে পথ অতিক্রম করলো। তাহলে দেখো এ থেকে বি তে গেল 1 কিলোমিটার, বি থেকে সি তে গেল 1 কিলোমিটার, সি থেকে ডি তে গেল তাও 1 কিলোমিটার, ডি থেকে ই 1 কিলোমিটার, তার মানে 1 2 3 4 বার দূরত্ব অতিক্রম করেছে 4 কিলোমিটার। তাহলে দূরত্ব হবে কত, 4 কিলোমিটার, 4 গুণ 1000, আর সময় তো একই থাকবে 15 মিনিট, মানে 15 × 60। সেখান থেকে গড় দূরত্ব বের করবে, তারপরে বলেছি পার্থক্য কত। তাহলে এটুকু মনে রাখলেই হলো গড় বেগ। বেগ মানে হলো ভেক্টর রাশি, তার মানে মোট সরণ বাই মোট সময় হবে। সরণ কিভাবে মাপে, আদি ও শেষ অবস্থানের মধ্যবর্তী ন্যূনতম দূরত্বটা মাপে। আর গড় দূরত্বের ক্ষেত্রে কি স্কেলার রাশি, তার মানে মোট দূরত্ব বাই মোট সময়, দূরত্বটা পথের উপর নির্ভর করে, যেই পথে সে গেল মোট দূরত্ব যোগ করে দিবে। তাহলে গড় বেগ এস বাই টি, তুমি সেগুলো ডেল এস বাই ডেল টিও দিতে পারো। গড় বেগ মোট দূরত্ব বাই মোট সরণ বাই মোট সময়, তাহলে 3 হলো কিলোমিটার, 3 × 1000 দিয়েছি, আর মোট সময় হলো 15, 15 গুণন 60, ভাগ করলে 3.33 মিটার পার সেকেন্ড। এখন গড় দূরত্ব বের করি। গড় দূরত্ব হলো দূরত্ব বাই সময়। দূরত্ব হলো ডি দিয়ে প্রকাশ করে মূলত, সরণ হলো ডিসপ্লেসমেন্ট, আর দূরত্ব হলো কি ডিস্টেন্স, এই জন্য ডি দ্বারা প্রকাশ করে। গড় দূরত্ব বাই সময়, তুমি ইচ্ছে করলে বাংলায় লিখে দিতে পারো গড় দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব হলো 4 কিলোমিটার, কারণ যে পথে 4 বার দূরত্ব অতিক্রম করলো, এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডি, 4 গুণ 1000, আর সময় তো একই লাগলো, তাহলে 4.44 মিটার পার সেকেন্ড গড় দূরত্ব। তাহলে বলেছি পার্থক্য কত, বিয়োগ করে দাও, বিয়োগ করে গড় দূরত্ব এবং গড় দূরত্বের পার্থক্য 1.1 মিটার পার সেকেন্ড। তাহলে এই হলো গড় বেগ এবং গড় দূরত্বের পার্থক্য। ওকে, এটা দিয়ে যদি এই কোশ্চেনটা হয়, একটি গাড়ি চলার সময় অতিক্রান্ত দূরত্ব দেওয়া হলো, একই জিনিস কোশ্চেনটা, ওইটাই উদ্দীপক, দূরত্ব আর সময় বলেছে। দৃশ্যকল্প 1 হলে সপ্তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। এখন দূরত্ব বের করতে গেলে আমাকে তো আদি বেগ জানতে হবে, এখানে তো বেগ দেয়া নাই দূরত্ব, এই জন্য আমাকে, আর সপ্তম সেকেন্ড মানে তো বুঝতেই পারো, সপ্তম সেকেন্ড মানে
6 সেকেন্ডের পরে, মানে সপ্তম সেকেন্ড বের করতে গেলে 7 সেকেন্ডের দূরত্ব এবং 6 সেকেন্ডের দূরত্ব বের করে বিয়োগ করতে হবে। হ্যাঁ, এখানে যদি 6 সেকেন্ডের দূরত্ব দেওয়া আছে 36 তাহলে এটা বের করতে হবে না, কিন্তু 7 সেকেন্ডের দূরত্ব তোমাকে বের করতে হবে। কিন্তু এখানে বের করতে গেলে তোমার কি লাগবে, বের করতে হবে এখানে বেগ বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, যেহেতু আমার দূরত্ব সাপেক্ষে দেওয়া আছে। তার মানে আগের মতোই তুমি ওই গ্রাফটা অঙ্কন করবে, গড় বেগ আর সময়ের গ্রাফটা অঙ্কন করবে। এইটা গ্রাফটা এইটা এঁকে নিবে আগে যেভাবে করেছি ওইভাবে। তাহলে গড় বেগ পেয়ে গেছে এটা। তাহলে এখন তোমার আদি বেগ তো আগেই বললাম যে 0, আর তোমার এখান থেকে ত্বরণটা তুমি বের করে নিতে পারো। যে কোনো অবস্থান থেকে তুমি ত্বরণ বের করে, এখানে তোর গ্রাফ আঁকতে হবে না, যে কোনো জায়গা থেকে তুমি ত্বরণ বের করো। তুমি যদি বলো যে 2 সেকেন্ডে বেগ হলো 3 আর 4 সেকেন্ডে বেগ হলো গিয়ে কি হতো 9, এখান থেকেও তুমি এটা দিয়েও করতে পারো। সেটি ডেল বি বাই ডেল টি 21 আর 15, অর্থাৎ আমরা 21 বেগ নিয়েছি 15 নিয়েছি, তাই 21 এর ক্ষেত্রে সময় হলো 8 আর 15 ক্ষেত্রে বেগ হলো কত 6। 8 বিয়োগ 6 করে দিলে ভাগ করে দিলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এই ত্বরণ এখন তুমি দূরত্ব বের করতে পারবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউ তো 0, আদি বেগ 0 এখানে, কারণ স্থির অবস্থায় ছিল। এই ত্বরণ বের করেছে 7 স্কয়ার সমান হতো কত 73.5 মিটার। আর 6 সেকেন্ডের দূরত্ব কোশ্চেনে দেওয়া ছিল 54 মিটার, বিয়োগ করে দিলে 19.5 মিটার। এভাবে গ্রাফ থেকে তোমাকে দূরত্ব বের করতে বললে তখন তোমাকে এভাবে ত্বরণ বের করে নিতে হবে গ্রাফে। ওকে, 2 নম্বর কিটি কোশ্চেন। 120 মিটার উচ্চতে অবস্থিত 200 গ্রাম ভরের একটি আমকে লক্ষ্য করে 200 গ্রাম ভরের একটি ঢিল 50 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো, কিন্তু ঢিলটি ছোড়ার মুহূর্তে আমটি বোটা থেকে পড়ে গেল। কখন আম ও ঢিল ভূমি হতে সমদূরবর্তী হবে? এটা একটা কমন অঙ্ক। সমদূরবর্তী হবে, কখন মিলিত হবে, এগুলো একই কথা। তার মানে কখন সমদূরবর্তী হবে? যখন তারা মিলিত হবে। সমদূরবর্তী মানে কি? সমান দূরত্বে অবস্থান করা। সমান দূরত্বে অবস্থান তখনই করে যখন তারা দুইজনই কি মিলিত হয়ে যায়। তার মানে এখন টোটাল দূরত্ব হলো 120 মিটার। যদি তারা মিলিত হতে হয় তাহলে একটা বস্তু যদি x মিটার নামে তাহলে একটা কি 120 মাইনাস x মিটার উপরে উঠতে হবে। ঠিক, এটা তোমাকে ধরে নিতে হবে। ধরি যেভাবে ধরো আমটা যেহেতু নিচে পড়ে, ধরি আমটি x মিটার নিচে, তাহলে ঢিলটা 120 মাইনাস x মিটার উপরে t সেকেন্ড পরে মিলিত হবে। এরপরে আমের ক্ষেত্রে একটা সমীকরণ বের করবে, ঢিলের ক্ষেত্রে আরেকটা সমীকরণ বের করবে, তারপরে একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণে x এর মান বসাবে। কারণ হলো এক্ষেত্রে তোমার দুইটা জিনিস একত্রে মিলিত হওয়া মানে দুইটা অঙ্ক একত্রে বলেছে, এই জন্য এভাবে ধরে নিতে হয়। যখন দুইটা বস্তুকে নিয়ে একত্রে কোশ্চেন করে তখন দুইটা সমীকরণ বের করে সমাধান করতে হয়। কখন আম ও ডিল ভূমি হতে সমদূরবর্তী হবে, তার মানে আম এবং ডিলের ক্ষেত্রে একত্রে কোশ্চেনটা করেছে, এই জন্য দুইটা সমীকরণ বের করে সমাধান করতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে কোশ্চেনটা করি। ধরি ডিলটি এক্স মিটার উপরে এবং আমটি 120 মাইনাস এক্স মিটার দূরে টি সেকেন্ড পরে মিলিত হবে। যেহেতু ডিলটা উপরে উঠতেছে তাই ডিলের ক্ষেত্রে এক্স বলেছি, এটা বিনিময় করেও ধরতে পারো, এটা কোনো বিষয় না। 120 মাইনাস এক্স মিটার দূরে টি সেকেন্ড পর সমদূরবর্তী হবে বা মিলিত হবে, একই কথা। এখন ডিলের ক্ষেত্রে একটা সমীকরণ বের করবো। খেয়াল করবো ডিলটা যেহেতু উপরের দিকে ওঠে তার মানে কি মাইনাস হবে। আর একটা কথা হলো কোন সমীকরণ আমি ব্যবহার করবো। এখানে আমার শেষ বেগ দেয়া নেই, কারণ ডিলটা ওই এক্স মিটার উপরে ওঠার পরে কত বেগ হয়েছে বা আমটা 120 মাইনাস এক্স মিটার নামার পরে কত বেগ হয়েছে, বেগ দেয়া নেই। বেগ নাই এমন সূত্র তোমাদের প্রথমে দেখিয়েছিলাম, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। যেহেতু এটা পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তাহলে কি হবে হাফ জিটি স্কয়ার। আর ডিল যেহেতু উপরের দিকে উঠে তাহলে মাইনাস হাফ জিটি স্কয়ার। তাই ডিলের ক্ষেত্রে কি হবে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, আর আমের ক্ষেত্রে হবে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। এই সূত্রটাই কেন নিলাম, কারণ এখানে বেগ দেয়া নেই। এক্স মিটার উপরে যাওয়ার পরে কত বেগ, এটা নামার পরে কত বেগ সেটা দেয়া নেই। আর তোমরা এই এলিমেন্ট গুলো লিখে নেবে, আদি বেগ এত, শেষ বেগ এত, এখানে আমি তো সংক্ষেপে করে দিয়েছি। তাহলে ডিলের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার কেন লিখেছি তো বললামই, শেষ বেগ না এমন সূত্র। আর মাইনাস দিয়েছে কেন, ডিলটা উপরের দিকে উঠতেছে তাই। তাহলে ডিলের ক্ষেত্রে তুমি ধরেছো এক্স, এই জন্য এক্স বসিয়েছো। তুমি যদি এটা বিনিময় করে ধরো, অর্থাৎ যেটা ধরবে ওই মানটা এখানে বসাবে। ইউ চেয়ে ছিল কোশ্চেনে দেখো 50 টি মাইনাস হাফ জি টি স্কয়ার। তাহলে এখানে ক্যালকুলেশন করলে পাও কি, এটা ভাগ করলে 4.9 টি স্কয়ার, একটা সমীকরণ। এখন আমের ক্ষেত্রে বের করবে, ঠিক আমের ক্ষেত্রে সেম সমীকরণ, শুধু এটা প্লাস হবে। তাহলে আমের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আম যেহেতু পরন্ত বস্তু, আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে আদিবেগ শূন্য হয়, তাহলে ইউ এর মান শূন্য হবে। এস এর মান কত ধরেছে আমের ক্ষেত্রে 120 মাইনাস এক্স। 120 মাইনাস এক্স, শূন্য ইন্টু টি হাফ 9.8 জিটি স্কয়ার। এখন দেখো এটা ক্যালকুলেশন করে এটা তো শূন্য হয়ে গেল, কারণ শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে পুরোটা শূন্য। 4.9 টি স্কয়ার 2 নম্বর সমীকরণ। ওই যে এক্স এর মানটা এখন এখানে বসিয়ে দেবো, যে 1 নং থেকে এক্স এর মান এখানে বসাই। সুতরাং যখন তুমি বসাবে 120 মাইনাস এক্স, এক্স এর মানের আগে মাইনাস আছে এই জন্য এটা ব্র্যাকেট দিয়েছি, 50 টি মাইনাস 4.9 টি স্কয়ার ইকুয়াল টু ডান দিকেরটা 4.9 টি স্কয়ার।
এখন মাইনাস সাইন দিয়ে গুণ করে দাও, মাইনাস সাইন দিয়ে গুণ করে মাইনাস, এটা প্লাস হয়ে যাবে 4.90 স্কয়ার। 4.90 স্কয়ার ডান দিকে লিখে কাটা চলে যাবে, থাকবে কি 120 সমান 50টি। তাহলে টি এর মান কত হবে 120 ডিভাইড বাই 50, সেটাই করেছি। এটা কাটা চলে গেল 120 আর 50টি, টি এর মান 120 কে 50 ভাগ করলে 2.4, তার মানে 2.4 সেকেন্ড পরে তারা সমদূরবর্তী হবে বা মিলিত হবে। ওকে, দ্বিতীয় কোশ্চেনটা ছিল আমাদের যে এরা একই সময় মাটিতে পড়বে কিনা। তাহলে মাটিতে পড়বে, একই সময় মাটিতে পড়বে কিনা, তার মানে কি সময় বের করতে বলেছে। তার মানে ডিলের ক্ষেত্রে তুমি সময় বের করবে, আমের ক্ষেত্রে সময় বের করবে। এখন ডিলটা নিক্ষেপ করা হয়েছে, আমরা বলেছিলাম নিক্ষেপের পর যদি কোনো বস্তু পুনরায় ভূমিতে ফিরে আসে তাহলে তার কি হয়, বেগটা শূন্য হয়ে যায়। তাহলে ডিলের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, নিক্ষেপের পর পুনরায় ভূমিতে ফিরে আসবে, যার কারণে এস এর মানটা কি হয়ে যাবে 0। আর ইউ তো 50টি মাইনাস 4.90 স্কয়ার, এখান থেকে আমরা টি বের করবো। তাহলে 4.9টা বাম দিকে নিয়ে আসলাম, 4.90 স্কয়ার ইকুয়াল টু 50t। তাহলে টি এর মান কত, একটা করে টি কাটা যায়, তারপর টি এর মান 50/4.9 মানে 10.204। উভয় দিক থেকে একটা করে টি পাটা দিবে, তারপরে টি এর মান হবে কত 50/4.9। তাহলে ডিলের ক্ষেত্রে সময়। এখন আমের ক্ষেত্রে সময়টা বের করবে, আমটা পড়ন্ত বস্তু, যেহেতু আমটা 120 মিটার উপরে ছিল, তার মানে ভূমিতে আসতে গেলে কি হবে 120 মিটার নামতে হবে। তাহলে আমের ক্ষেত্রে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, এস এর মানটা কি হবে 120, কারণ যেহেতু এটা ভূমিতে আসতেছে। আর ইউ এর মানটা তো 0 পরন্ত বস্তুর কারণে, হাফ জিটি স্কয়ার, হাফ জি এর মান 9.8 ভাগ করে একবারে 4.90 স্কয়ার। এখান থেকে সময় বের করব। তাহলে উভয় এইখানে টি এর মানটা বের টি স্কয়ার থাকবে, এবং তো টি উভয় দিকে নাই যে কাটা দিবে। তাহলে 120 কে 4.9 দিয়ে ভাগ করবে, তারপর রুট ওভার করে দিবে 4.94 সেকেন্ড। তাহলে কতক্ষণ পরে পরে আমটি ঢিলের বিয়োগ করে দিলে এত সেকেন্ড আগে মাটিতে পারে, কারণ আমটা আগে পড়তেছে। দ্বিতীয় কোশ্চেনটা ছিল 3 নম্বর কোশ্চেন, যেটা দেখো 3 নম্বর কোশ্চেনটা ছিল যে কখন যে মিলিত হওয়ার সময় তাদের মোট শক্তি সমান থাকবে নাকি না আম আর ডিলের ক্ষেত্রে। এটা মূলত মিশ্র কোশ্চেন, 5-4 নম্বর চ্যাপ্টারের। সমান হবে, এই মোট শক্তি একই থাকবে না। আমরা জানি মোট শক্তি কি, গতি শক্তি প্লাস বিয়োগ শক্তি। তাহলে আমের ক্ষেত্রে গতি শক্তি বিয়োগ শক্তি বের করে যোগ করবে, ঢিলের ক্ষেত্রে গতি শক্তি বিয়োগ শক্তি বের করে যোগ করবে। শর্ত বলেছি কি মিলিত অবস্থায়, তার মানে মিলিত অবস্থায় গতিশক্তি আর বিয়োগ শক্তি বের করতে গেলে মিলিত অবস্থায় বেগ জানতে হবে, উচ্চতা জানতে হবে। এখন তুমি তো জানো না কত উচ্চতা মিলিত হয়, কিন্তু ক নাম্বারে বের করেছো যে কখন মিলিত হয় 2.4 সেকেন্ড। তার মানে 2.4 সেকেন্ড পর ঢিলের বেগ বের করবে, সেটা গতিশক্তি বের করবে। 2.4 সেকেন্ড পর আমের বেগ বের করবে, সেটাতে আবার আমের গতিশক্তি বের করবে। 2.4 সেকেন্ড পরে ঢিলের উচ্চতা বের করবে, সেটা বিয়োগ শক্তি বের করবে। 2.4 সেকেন্ড পর আমের উচ্চতা বের করবে, সেটা বিয়োগ শক্তি বের করবে, তারপর যোগ করে দেবে। এখন আসো, তাহলে 2.4 সেকেন্ড পর যেহেতু মিলিত হয়, মিলিত অবস্থানে মোট শক্তি সমান হবে কিনা। তাহলে 2.4 সেকেন্ড পরে আমরা আমের ক্ষেত্রে বের করতেছি, যেহেতু আমটা পরন্ত বস্তু, তার মানে বেগ বের করছি। ইউ এর মানটা 0, জি এর মান 9.8, আর কখন মিলিত হয় এক পরস্পরের সাথে 2.4 সেকেন্ড পর। তার মানে 0 প্লাস 9.8 ইন্টু 2.4 সমান ভি এর মান কত 23.52 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এখন আমের ক্ষেত্রে গতিশক্তি বের করো। হাফ এম, আমের ভরটা দেওয়া ছিল কোশ্চেনে, দেখো যে 200 গ্রাম, তার মানে 0.2, বেগের মান 23.52 স্কয়ার করলে ইকুয়াল এত। আমগুলো কিন্তু নিজেরা করবে, তারপরে মিলিয়ে নেবে, আর না হয় কিন্তু এগুলো প্র্যাকটিস হিসাবে তোমাদের করতে হবে। এরপরে বিয়োগ শক্তি বের করো। বিয়োগ শক্তি বের করতে গেলে আবার আমরা জানি বিয়োগ শক্তির বেলায় উচ্চতা যেটা ভূমি থেকে মাপে, কিন্তু এখানে এস সরাসরি দেওয়া ছিল না, তাহলে বের করে নিবে। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, ইউ তো 0, হাফ জি এর মান 9.8, টি এর মান 2.4। তাহলে এস এর মান পেলে 28.224 মিটার। কিন্তু আমরা গতি শক্তি দিয়ে কখনোই উচ্চতা পাই না, সবসময় দূরত্ব পাই। এতটুকু নিচে নামে, এতটুকু নিচে নামে, কিন্তু আমাদের উচ্চতা মাপে কি ভূমি থেকে। তাহলে উচ্চতা কত হবে, টোটাল আমটা 120 মিটার উপরে ছিল, এত মিটার নেমেছে 2.4 সেকেন্ডে, তার মানে এখন উচ্চতা আছে 91.776 মিটার। এখন এটাতে বিয়োগ শক্তি বের করব, তাই মানটা বসালাম, তাহলে বিয়োগ শক্তি লেখ। এখন আমের মোট শক্তি বের করেছি এত দূর। এখন ঢিলের ক্ষেত্রে বের করব, ঠিক একই কথা, ঢিলের ক্ষেত্রে বেগ বের করে নিতে হবে, কিন্তু ঢিলটা নিক্ষিপ্ত করছে, এই জন্য মাইনাস দিয়েছি। বেগ বের করেছ, এরপরে ঢিলের গতিশক্তি বের করো, হাফ এম বি স্কয়ার। ঢিলের ভরটাও 0.2 দেওয়া ছিল, স্কয়ার করলে এত জুল। এখন ঢিলের ক্ষেত্রে বিয়োগ শক্তি বের করতে গেলে আবার ঢিলের ক্ষেত্রে এস বের করতে হবে, শুধু মাইনাস দিবি, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। তারপর মানটা বসালাম, ঢিলের আদি বেগ ছিল 50, যেটা নিক্ষিপ্ত বস্তু, বেগ অবশ্যই থাকবে। এস এর মান হয় এত মিটার। এখন কথা হলো
ঢিলটার ক্ষেত্রে ঢিলটা যেহেতু নিক্ষিপ্ত বস্তু, তোমাদের বলেছিলাম নিক্ষিপ্ত বস্তুর খেলায় দূরত্ব এবং উচ্চতা কি থাকে, সমান থাকে। কারণ এটা যত মিটার উপরে ওঠে এটাই তার উচ্চতা, এই জন্য এটার যে এস পাবে সেটাই উচ্চতা। কিন্তু পরন্ত বস্তুর ক্ষেত্রে যে এসটা পাবে মোট উচ্চতা থেকে সেটা বিয়োগ করে তোমাকে বের করে নিতে হবে। তাহলে ইপি ইকুয়াল টু এমজিএইচ। পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এস এর মান আর এস এর মান কি হয়, সমান হয়। পরন্ত বস্তুর ক্ষেত্রে এস আর এস সমান হয় না, বিয়োগ করে নিতে হয়। এই কথাটা খুব ভালোভাবে মনে রাখবে। এম ঢিলের 0.2 9.8, তো জি এর মান, এইচ এর মান হল 91.78। সুতরাং বিয়োগ শক্তি এটা পেলাম। এখন যোগ করে দাও মোট শক্তি, গতিশক্তি প্লাস বিয়োগ শক্তি। এখন স্বাভাবিকভাবেই দেখো এই দুটার মান সমান হয় না। এরপর 3 নম্বর ক্রিটিভ কোশ্চেন আসি। চিত্রটা এখানে, এটা বোর্ড পরীক্ষার কোশ্চেন। এখানে কিছু চেঞ্জ করে আমি হয়তো দিয়েছি। চিত্রে দুইটি গাড়ির বেগ, একটা হলো গিয়ে যে সবুজ করে দেয় সেটা প্রথম একটা গাড়ি, আর এটা ভেদ করে দেয় এটা দ্বিতীয় গাড়ির বেগ। ও এ বি এবং সিডি দেখানো হয়েছে। প্রথম গাড়ির ভর 200 কেজি। প্রথম গাড়ির 15 সেকেন্ড পর গতিশক্তি বের করো। 15 সেকেন্ড পর গতিশক্তি বের করতে বলেছে। গতিশক্তির সূত্র তো ই কে ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কয়ার। এখন এম জানতে হবে, গাড়িটার ভর এম তো দেয়াই আছে, আর জানতে হবে কি বেগ ভি। এখন ভি যদি বের করতে চাও, ভি বের করতে গেলে দেখো কত সেকেন্ড পরে বেগ বের করতে বলছে, 15 সেকেন্ড। তাহলে 15 সেকেন্ড পর যখন বেগ বের করবে, তা 15 সেকেন্ড তো ওয়ে এই অংশে আছে, প্রথম গাড়িটার ওয়ে। এখন এটুকু তো ত্বরণ দেয়া নাই, তোমাকে প্রথমত ত্বরণ বের করে নিতে হবে, তারপরে 15 সেকেন্ড পর বেগ বের করবে। তাহলে ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, কারণ এখানে দূরত্ব দেয়া নাই, এমন সূত্র দিয়ে তোমাকে ত্বরণ বের করে নিতে হচ্ছে। তাহলে আদি বেগ 0 ছিল, শেষ বেগ হলো 40, আর ওইখান থেকে 20 সেকেন্ড সময় লাগলো গ্রাফে দেখো। তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন এই ত্বরণ ধরে তোমাকে কি করতে হবে, 15 সেকেন্ড পর বেগ বের করতে হবে। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ইউ এর মান 0, 15, তাহলে কত হলো 30 মিটার পার সেকেন্ড। এখন তুমি গতিশক্তি বের করতে পারবে হাফ এম ভি স্কয়ার। তাহলে প্রথম কথা কি, গতিশক্তি বের করতে বলেছে, আমার বেগ বের করতে হবে। বেগ বের করতে বলছে 15 সেকেন্ড পরে। তাহলে 15 সেকেন্ড পরে আমার বেগ বের করতে গেলে আমি তিনটে এলিমেন্ট খুঁজে পাচ্ছি না, যার কারণে 15 সেকেন্ড পরে আমাকে আগে ত্বরণ বের করে নিতে হবে। যেহেতু সুষম ত্বরণে চলে, ত্বরণটা বের করেছি। ত্বরণের এই সূত্রটাই কেন লিখলাম, কারণ যেহেতু আমার দূরত্ব দেয় নাই, দূরত্ব নাই এমন সূত্র হলো এটা। তাহলে গতিশক্তি পেলাম। এরপরের কোশ্চেনটা হলো 30 সেকেন্ডে দুইটা গাড়ির দূরত্ব সমান হবে কিনা। তাহলে প্রথম গাড়ির ক্ষেত্রে 30 সেকেন্ডের দূরত্ব বের করবে। এখন দূরত্ব বের করতে গেলে যে সমস্যাটা হয়, এখানে দেখো প্রথম গাড়িটা 20 সেকেন্ড, পরে আবার 20 সেকেন্ড, 40 সেকেন্ড পর্যন্ত দেয়া আছে। তাহলে তুমি প্রথমে 20 সেকেন্ডের দূরত্ব বের করবে, পরেরটা থেকে তুমি সমবেগের ক্ষেত্রে নেবে কতটুকু, 10 সেকেন্ড, কারণ 30 সেকেন্ড বের করতে হবে। তাহলে সুষম ত্বরণের ক্ষেত্রে তুমি দূরত্ব বের করো, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। ইচ্ছা করলে ওই যে যেহেতু ত্বরণ তুমি আগের অঙ্কে বের করেছো, ওই ত্বরণের সূত্র বসিয়ে এটা অঙ্কটা করতে পারো। তাহলে আদি বেগ 0, শেষ বেগ 40 ডিভাইড বাই 2 ইন্টু 20, 20 সেকেন্ডের দূরত্ব বের হচ্ছে। একবারে 30 সেকেন্ড পারবো না, কারণ যেহেতু প্রথম গাড়িটা 20 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণ, বাকি 20 সেকেন্ড কি সমবেগ। যেহেতু আলাদা আলাদা ভাবে দূরত্ব অতিক্রম করে, প্রথমে সুষম ত্বরণ তারপরে সমবেগ, এই জন্য সুষম ত্বরণের দূরত্ব বের করতে হবে। সমত্বরণের সমবেগের ক্ষেত্রে সূত্র আলাদা সূত্র দিয়ে বের করতে হবে, এক সূত্র দিয়ে দুইটা বের করা যাবে। এরপরে সমবেগের ক্ষেত্রে এস ইকুয়াল টু ভিটি। টি এর মানটা দেখো 10 সেকেন্ড বসিয়েছি, তুমি খেয়াল করে দেখো এখানে 20 থেকে 40, 20 থেকে 40 তার মানে কত, 20 সেকেন্ড। আমি 20 সেকেন্ড বসাইনি কেন, কারণ আমাকে 30 সেকেন্ডের দূরত্ব বের করতে বলেছে। 30 সেকেন্ড, প্রথমে 20 সেকেন্ড, পর থেকে কত নিতে হবে, 10 সেকেন্ড। এই জন্য 20 সেকেন্ড দেয়া থাকলেও কোশ্চেনে আমি 20 সেকেন্ড বসাইনি। 20 থেকে 40 দেয়া ছিল, 20 থেকে 40 মানে সমবেগে 20 সেকেন্ড চলে, কিন্তু আমি সমবেগের ক্ষেত্রে দূরত্ব বের করতে বলেছি 30 সেকেন্ড পর্যন্ত, এই জন্য আমি এখানে 10 নিয়েছি, কারণ আগে 20 সেকেন্ড নিয়েছি। তাহলে এখন মোট দূরত্ব কত, 800 মিটার। এটা হলো প্রথম গাড়ি। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দূরত্ব বের করে দেখো, দ্বিতীয় গাড়িটা বেগ ধীরে ধীরে কমে যাচ্ছে এবং একই হারে কমে যাচ্ছে, সুষম মন্দন। এবং দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কোনো ভাগ নাই যে সুষম মন্দন তারপরে সমবেগ, এমন কিছু নাই, একবারই সুষম মন্দন হয়েছে 30 সেকেন্ড পর্যন্ত। এই জন্য দ্বিতীয় গাড়ির একবারে তুমি দূরত্ব বের করতে পারবে। তা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, ইউ এর মান তো 60, ভি এর মান 0 ডিভাইড বাই 2 ইন্টু 30, একবারে করে দিচ্ছ 90, কারণ দ্বিতীয় গাড়িটা একসাথে সুষম মন্দন হয় 30 সেকেন্ড পর্যন্ত, এখানে কোনো ভাগ নাই, এই জন্য একবারে সূত্রতে বের করতে পেরেছো। এন্ড বিয়োগ করে দাও, তাহলে 100 মিটার বেশি দূরত্ব অতিক্রম করে। ওকে, 4 নম্বর ক্রিটিভ কোশ্চেন। এখানে একটা গ্রাফ দেওয়া হয়েছে, এটা 500 কেজি ভরে একটি গাড়ির বেগ সময় লিখে সূত্র দেখানো হলো। তাহলে বেগ হলো এটা দিকে, এদিকে হলো কি সময়। দেখো এখানে স্থানাঙ্ক ব্যবস্থায় দেওয়া থাকে। তোমরা জানো স্থানাঙ্ক ব্যবস্থার ক্ষেত্রে প্রথম যে স্থানাঙ্কটা দেওয়া থাকে এটা এক্স অক্ষের মান, দ্বিতীয়টা কি অয় অক্ষের মান। তাহলে এক্স অক্ষ বরাবর কি সময়, তার মানে মূলত প্রথমে যেটা দেওয়া আছে এটা হলো সময়, দ্বিতীয়টা দেওয়া আছে কি বেগ। প্রথমটা সময়, দ্বিতীয়টা বেগ, প্রথমটা সময়, দ্বিতীয়টা বেগ। স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথমটা এক্স এর মান, দ্বিতীয়টা ওয়াই এর মান। এক্স অক্ষ বরাবর সময়, অয় অক্ষ বরাবর কি বেগ। এই জন্য প্রথমটা হলো গিয়ে কি সময়, দ্বিতীয়গুলো হলো কি বেগ প্রত্যেকটা পয়েন্টে। আচ্ছা, গাড়ির উপর বাধাদানকারী বলের মান কত। এখন দেখো
পি থেকে কিউ, এখানে তো বেগ বেড়েছে, বেগ বাড়লে তো ত্বরণ হয়, তার মানে এখানে বাধা দেয়নি, কারণ বাধা দিলে বেগ কমে যায়। কিউ থেকে আর, এটার কোনো বেগের কোনো পরিবর্তন হয়নি, তার মানে এটা সমবেগ। আর থেকে এস, এখানে বেগের মান কমে গেছে, তার মানে এখানে অবশ্যই বাধা দিয়েছে। তার মানে আমাকে বাধা দানকারী বল বলতে কোন অংশ বুঝিয়েছে? আর এস অংশ বুঝিয়েছে। তার মানে বল বের করার সূত্র কি? এফ ইকুয়াল টু এম এ। এখন এফ ইকুয়াল টু এম এ, এগুলো যেহেতু মিক্স করা কোশ্চেন, এই জন্য তোমরা জানো সূত্রগুলো। এফ ইকুয়াল টু এম এ, তাহলে এম তো দেয়াই আছে 500 কেজি, বের করতে হবে। এখন খেয়াল করো, আর এস অংশে যদি এ বের করো, এখানে তোমার প্রথমটা তো বলেছি সময় দেয়া, তাহলে আর এর বরাবর সময় 40, এস বরাবর সময় হলো 80, তাহলে কতটুকু সময় লাগলো? 40 থেকে 80, 40 সেকেন্ড, টি এর মান 40 সেকেন্ড। আর আর বরাবর বেগ হলো 40, সে এখানে বেগ কত? 0, তাহলে 40 বিয়োগ 0 মানে কি? 40, এই তো। আর শেষ বেগটা এখানে কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। তার আদি বেগ হলো গিয়ে তোমার কত? 40, শেষ বেগ হলো কত? 0, আর সময় লেগেছে কত? 40 সেকেন্ড। তাহলে এখন ত্বরণ বের করে নাও। যেহেতু এখানে দূরত্ব দেয়া নাই, ত্বরণ বের করার সূত্র হবে কি? ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্র দিয়ে আগে ত্বরণ বের করে নিবে। ইউ হলো গিয়ে তোমার এখানে দেখো স্থাঙ্ক ব্যবস্থায় দ্বিতীয়টা হলো গিয়ে আমার অক্ষের মান, তাহলে 40 হলো আদি বেগ, শেষ বেগ হলো 0, ভি হলো 0, আর সময় লেগেছে 40 থেকে 80, তার মানে কত? 40 সেকেন্ড, বিয়োগ করলে টি এর মান 40, ত্বরণ পেয়ে যাবে। তারপরে এফ ইকুয়াল টু এম, যদিও এখানে বাধাদানকারী বল বলেছে, তার মানে এফ এর মানটা মাইনাস পাবে, তারপরে বলবে যেহেতু এফ এর মান মাইনাস, তাই এটা বাধাদানকারী বল। পরের কোশ্চেনটা বলেছে, একটি গরু এত কিলোমিটার দূরে বাধা থাকলে ওই গাড়ি কর্তৃক দুর্ঘটনা ঘটবে কিনা? দুর্ঘটনা ঘটার শর্তটা কি? গরুটা 2.2 কিলোমিটার দূরে বাধা আছে, তার মানে তুমি মোট দূরত্ব বের করবে। যদি মোট দূরত্ব 2.2 কিলোমিটার থেকে বেশি হয়, তাহলে দুর্ঘটনা ঘটবে, কম বা সমান হলে দুর্ঘটনা ঘটবে না। আরেকটা বলেছি গড় বেগ ও সর্বোচ্চ বেগ সমান কিনা, তার মানে গড় বেগ আর সর্বোচ্চ বেগ বের করবে। গড় বেগ বের করার সূত্র তো বললামই কি? মোট দূরত্ব বাই মোট সময়। আর সর্বোচ্চ বেগ এখানে তোমাকে দেয়াই আছে, হাইস্ট বেগ কত? 40, 40-এর বেশি বেগ বাড়ে নাই। তাহলে প্রথম কোশ্চেনে আসি, যেহেতু দাদানকারী বল বের করতে বলেছে, আমাকে ত্বরণ বের করতে হবে। এখানে ত্বরণ বের করার সূত্র কি? দূরত্ব না এমন সূত্র, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আমি একবারে লিখেছি ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তাহলে বি হলো 0, এস বরাবর বেগ 0, আর ইউ বরাবর ইউ হলো কত? 40, আর সময় লেগেছে 80 থেকে 40, আমি বিয়োগ করে দেখিয়েছি, তুমি ইচ্ছা করলে একবারে 40 লিখে দিতে পারো, সমান -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর মাইনাস হওয়ার তো কথাই, যেহেতু এখানে মন্দন হয়েছে। তাহলে বল এফ ইকুয়াল টু এম এ, এম 500, আর এর মান কত? -1 গুণ করলে -500 নিউটন, আর এফ এর মান মাইনাস, সুতরাং এটা কি বল? বাধাদানকারী। দ্বিতীয় কোশ্চেনটা ছিল 2.2 কিলোমিটার দূরে গরুটা বাধা থাকলে সেখানে দুর্ঘটনা হবে কিনা। দুর্ঘটনা হওয়ার শর্তটা কি? যে 2.2 কিলোমিটারের থেকে বেশি যদি গাড়িটা অতিক্রম করে দূরত্ব, তাহলে দুর্ঘটনা হবে। এখন গাড়িটা প্রথমে পি থেকে কিউতে যায়, কিউ থেকে আর এ যায়, আর থেকে এসে যায়। পি থেকে কিউ একবার দূরত্ব বের করবো, কিউ থেকে আর একবার, আর থেকে এসে একবার। তাহলে পি থেকে কিউর দূরত্ব বের করতেছি, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। আচ্ছা, এখানে টি কথাটা আসবে, এখানে দেওয়া হয়নি, টিটা দিয়ে নাও তোমরা। ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, এখানে টি আসবে, টি কথাটা দেওয়া হয়নি, একটু খেয়াল করে নিবে, টি হবে। এরপরে দেখো ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি, এস ওয়ান এর মান ইউ। পি কিউ অংশের ক্ষেত্রে দেখো ইউ এর মান প্রথমেই দেওয়া ছিল কিন্তু 20। খেয়াল করবে স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথমটা হলো এক্স এর মান, মানে এখানে এক্স অক্ষ বরাবর সময়, প্রথমগুলো হলো সময়, দ্বিতীয়গুলো হলো বেগ। তার মানে পি বিন্দুতে আমার বেগ দেয়া আছে, মানে দ্বিতীয় মানটা দেয়া আছে 20, এটা হলো বেগ। আর কিউ বরাবর দ্বিতীয় মানটা হলো বেগ 40, আর সময় দেয়া আছে পি বরাবর, দেখো প্রথমের মানটা 0, আর কিউ বরাবর বেগের মানটা সময়টা হলো 20, তাহলে 20 থেকে 0 বিয়োগ করলে 20। এই হলো পি কিউ অংশের দূরত্ব। এখন কিউ আর অংশের দূরত্ব, কিউ আর যেহেতু সমবেগে চলে, আমরা জানি সমবেগের সূত্র কি? এস ইকুয়াল টু ভিটি, আর ভি দেয়া আছে 40। আগে বললাম যে কিউ বরাবর তুমি বেগ দেখবে, বেগগুলো কোন ওয়াই এর মান, ওয়াই এর মান কখন থাকে? দ্বিতীয় অংশে থাকে। তাহলে দ্বিতীয় অংশে দেখো দুইটার ক্ষেত্রে কিউ এবং আর দুই অংশে বেগ হলো কত? 40, আর কিউ থেকে আর এর বরাবর দেখো সময় 20 থেকে 40 বিয়োগ করলে কত? 20 সেকেন্ড। এরপরে আর এস অংশের ক্ষেত্রে দূরত্ব বের করবে একইভাবে, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু 2, এটা এখানে টি কথাটা আসে নাই, টিটা দিয়ে নিবে, ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি, টি কথাটা দিয়ে নিবে। S3, ইউ এর মানটা দেখো আর এস এর ক্ষেত্রে আর, আর বরাবর এই যে এখানে আর বরাবর, এই ইউ বরাবর এই মানটা কত? 20 দ্বিতীয় অংশে, আর ভি কত? 0 ডিভাইড বাই 2 ইন্টু টি এর মান কত? আর থেকে এসে গেলে 80, 40 থেকে 80, তাহলে 40 সেকেন্ড, 800 মিটার। এখন মোট দূরত্ব কত হয়? 600, 800, 800 মানে 2200, মানে 2.2 কিলোমিটার। তার মানে 2.2 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে, তার মানে গাড়ির গরুটা তো 2.2 কিলোমিটার দূরে ছিল, তার মানে দুর্ঘটনা ঘটবে না। আমাদের দুর্ঘটনা ঘটার শর্ত হলো মোট দূরত্ব 2.2 কিলোমিটার থেকে যদি বেশি হতো, তাহলে দুর্ঘটনা ঘটবে।
পরটা বলেছি গড় বেগ ও সর্বোচ্চ বেগ সমান হবে কিনা। গড় বেগ ও সর্বোচ্চ বেগ কোশ্চেনে তোমার দেয়াই ছিল গড় সর্বোচ্চ বেগ কত 40 মিটার/সেকেন্ড। তোমাকে আর বের করতে হচ্ছে কি গড় বেগ। গড় বেগ কি মোট দূরত্ব বাই মোট সময়। তুমি 3 নম্বর অঙ্ক অলরেডি করে ফেলেছো। মোট দূরত্বটা কত 2200 বা 2200 মিটার, আর মোট সময় কত লেগেছে 80 সেকেন্ড। তাহলে এখান থেকে তুমি গড় বেগ বের করে নিতে পারো। আমি যদিও সেটাতে আলাদা করে এখন আসে জন্য পরে দেখাচ্ছি। পিকে অংশে তুমি দূরত্ব বের করেছো, এখানে টি কথাটা হবে, আমি টিটা আসে নাই কোনো কারণে, তোমরা টিটা সূত্রটা লিখে নিও। আচ্ছা, এই টিটা লিখে নিও। তাহলে মোট দূরত্ব তুমি বের করেছো, তারপরে গড় বেগ কি মোট দূরত্ব বাই মোট সময় 2200/80, তার 27.5 মিটার/সেকেন্ড। আর কোশ্চেনে দেওয়া আছে সর্বোচ্চ বেগ কত 40 মিটার/সেকেন্ড। তার মানে গড় বেগ ও সর্বোচ্চ বেগ সমান নয়। ওকে, 5 নম্বর কীর্তি কোশ্চেন। এটা একটা রোলার কোস্টার দেওয়া আছে। রোলার কোস্টার এভাবে চলে, তোমরা জানো রোলার কোস্টার কিভাবে কাজ করে। একটি এত ক্ষমতার বৈদ্যুতিক মোটর যাত্রী সহ 1000 কেজি ভরের একটি রোলার কোস্টারকে ভূমি হতে 30 মিটার উচ্চতার বিন্দুতে উঠাতে 1 মিনিট সময় নেয়। এরপর কোস্টারটি ট্র্যাকে ঘর্ষণবিহীনভাবে চলতে থাকে। তুলে নাও কোশ্চেনটা। এরপরে খেয়াল করো, মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। আমরা জানি কর্মদক্ষতার সূত্র হলো ইটা ইকুয়াল টু পি ডিভাইড বাই পি ওয়ান ইন্টু 100% অথবা ডাব্লু ডিভাইড বাই ডাব্লু ওয়ান ইন্টু 100%। যেহেতু এখানে ক্ষমতা দেয়া আছে এই জন্য আমাদের সূত্রটা হবে কি ইটা ইকুয়াল টু পি বাই পি ওয়ান ইন্টু 100%। ক্ষমতার সূত্রটা তুমি আইডেন্টিফাই আগে করে নিবে। কর্মদক্ষতার সূত্র যেহেতু ক্ষমতা দেয়া আছে ইটা ইকুয়াল টু পি ডিভাইড বাই পি ওয়ান ইন্টু 100%। এখন পি অন তো প্রকৃত ক্ষমতা দেয়াই আছে। এখানে মোটরটা কি 5.5 কিলোওয়াট ক্ষমতার একটা মোটর, তার মোটরের পি অন পেয়ে গেছো, শুধু 1000 দিয়ে গুণ করে নিবে। বাকি হলো পি ব্যয়িত ক্ষমতা, যেটা ব্যয়িত ক্ষমতাটা দেয়া নাই, তোমাকে এটা বের করতে হবে। ব্যয়িত ক্ষমতা পি ইকুয়াল টু কি এম জি এইচ বাই টি। ক্ষমতা পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি, সেটা ভাঙালে পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি। তাহলে এম কত 10,000 কেজি যেটা দেয়া আছে। এম জি 9.8, এইচ উচ্চতা কত মিটার উপরে উঠায়, এখানে দেয়া আছে 30 মিটার উপরে উঠায়। আর ডিভাইড বাই কত টি, টি হলো 1 মিনিট সময় নেয়, তাহলে 1 মিনিট 60 সেকেন্ড সেটা। তাহলে প্রকৃত ক্ষমতা পি ইকুয়াল টু 5, এখানে পি অন হবে, পি অন ইকুয়াল টু 5.5 কিলোওয়াট মানে 5000 ওয়াট। আর ব্যয়িত ক্ষমতা পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি, একটা পি অন হবে, প্রকৃত ক্ষমতা পি অন। তাহলে 1000 ইন্টু 9.8 ইন্টু 30 ডিভাইড বাই 60, তার মানে কত হলো 4900 ওয়াট। সুতরাং কর্মদক্ষতা এটা ইকুয়াল টু পি বাই পি অন ইন্টু 100%। তাহলে পি এর মানটা তো বেরিয়ে করেছো, ব্যয়িত ক্ষমতা আর পি অন প্রকৃত ক্ষমতা 5500, তাহলে 5500 বসিয়ে দাও, কর্মদক্ষতা পেয়ে যাবে। আবার বলি, কর্মদক্ষতার সূত্রটা আগে আইডেন্টিফাই করে নিবে, পি বাই পি অন ইন্টু 100%। পি অন হলো প্রকৃত ক্ষমতা, প্রকৃত ক্ষমতা কোশ্চেনে দেওয়া ছিল, শুধু 1000 দিয়ে গুণ করে অড বানাইছো, আর ব্যয়িত ক্ষমতা বের করে নিয়েছো পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি দিয়ে। দ্বিতীয় কোশ্চেনটা আমরা বলেছি কি যে সি বিন্দুতে কোস্টারটির বেগ নির্ণয় করা যাবে কিনা। খেয়াল করো তোমাদের যে চিত্রটা দেওয়া আছে, সি বিন্দুতে বেগ নির্ণয় করা যাবে কিনা। এইখানে খেয়াল করো, এইখানে মোট শক্তি, আর এখানে যদি বাঁকা বাঁকা গেলে এইসব পথ তো আমরা তো কখনো দূরত্ব অতিক্রম করে বের করতে পারবো না বেগ। এ বিন্দুর মোট শক্তি এবং সি বিন্দুর মোট শক্তি অবশ্যই সমান থাকবে, কারণ এটা ঘর্ষণবিহীন ভাবে চলতে থাকে। ঘর্ষণ না থাকলে মোট শক্তির কোনো পরিবর্তন হয় না। তার মানে এ বিন্দুর মোট শক্তি মানে গতিশক্তি আর বিয়োগ শক্তি, সি বিন্দুর গতিশক্তি আর বিয়োগ শক্তি সমান হবে। এখন এ বিন্দুর মোট শক্তি গতিশক্তি কি ই কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার। তাহলে এ বিন্দুতে যখন উঠায় এরপরে আর উপর তো উঠেনি, এটা সর্বোচ্চ বিন্দু, তাই সর্বোচ্চ বেগ 0। তার মানে এ বিন্দুর গতিশক্তি 0 আর বিয়োগ শক্তি কি এম জি এইচ। এম জি এইচ, এম তো 1000, জি 9.8, এইচ কত 30। তাহলে এখানে এ বিন্দুর মোট শক্তি পেয়ে গেলে। সি বিন্দুর যখন মোট শক্তি পাবে, সি বিন্দুর গতিশক্তি বিয়োগ শক্তি দুইটাই থাকবে, যেহেতু সি বিন্দুটা সর্বোচ্চ উচ্চতায় না। তাহলে এখানে গতিশক্তি কে ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার, ওই ভি তো বেরই করবে, এম তো একই থাকবে 1000, কারণ রোলার কোস্টারটা এখান থেকে এখানে আসবে। আর বিয়োগ শক্তি যখন বের করবে, ভূমি থেকে উচ্চতা দেওয়া গেছে 10 মিটার, ইপি ইকুয়াল টু এম জি এইচ, এম 1000, জি এর মান 9.8 আর এইচ কত 10 মিটার, সেখান থেকে বেগ বের করবে। তার মানে এ বিন্দুর মোট শক্তি এবং সি বিন্দুর মোট শক্তি দিয়ে আমরা বেগটা বের করব। সেটা লিখেছি, এ বিন্দুর মোট শক্তি সমান সি বিন্দুর মোট শক্তি। এ বিন্দুর সর্বোচ্চ উচ্চতার কারণে গতিশক্তি 0, বিয়োগ শক্তি এম জি এইচ, এ মানে এ বিন্দুর উচ্চতা বোঝানোর জন্য দিয়েছি। সি বিন্দুর মোট শক্তি এম জি এইচ সি, বিয়োগ শক্তি আর গতিশক্তি দুইটাই থাকবে, কারণ সি বিন্দু সর্বোচ্চ উচ্চতায় না, এই জন্য বেগ আছে। আর এ বিন্দু সর্বোচ্চ উচ্চতায়, যার কারণে এই বিন্দুতে গতিশক্তিটা থাকবে না, কারণ এখানে বেগ 0। এখন সবগুলো থেকে দেখো এম আমরা কাটা দিতে পারি, সেটাই করেছি। তারপরে জি এর মান বসিয়েছে 9.8, এ বিন্দুর উচ্চতা হলো 30, জি এর মান 9.8, সি বিন্দুর উচ্চতা হলো 10, আর এখানে তোমার হাত তো থেকেই গেল বি স্কয়ার।
আর সি দিয়েছে তো সি বিন্দুর বেগ বোঝানোর জন্য। এটা গুণ করো, গুণ করে এটা গুণ করে বাম দিকে নিয়ে আসো, আসার পরে 2 দ্বারা গুণ করো, তারপরে বিসি বের করো। এটা গুণ করার পরে যে রেজাল্ট হবে, এটা গুণ করার পর যে রেজাল্ট হবে বাম দিকে নিয়ে আসবে, বিয়োগ করবে, 2 দ্বারা এরপরে গুণ করবে, তারপরে বিসি স্কয়ার হবে, রুট ওভার করে দিলে 19.799 মিটার পার সেকেন্ড পরে দেখো। পরের কোশ্চেনটা বলেছি যে ডি বিন্দুতে আসার পরে এত নিউটন বল প্রয়োগ করলে এই 10 মিটার দূরে এটাকে থামানো যাবে কিনা। খেয়াল করো, তাহলে আগের মতোই বল বের করতে, এখানে তুমি ডি বিন্দুতে আসবে, ডি বিন্দুতে আসার পরে এখানে বেগ বের করতে হবে। তাহলে এ বিন্দুর মোট শক্তি আর ডি বিন্দুর মোট শক্তি। প্রথম কোশ্চেনটা হলো যে এখানে আমার 10 মিটার দূরে থামানো যাবে কিনা, আমি দূরত্ব বের করব। দূরত্ব বের করতে হলে আমাকে ডি বিন্দুতে বেগটা জানতে হবে, ডি বিন্দুর আমি বেগ জানি না। কিন্তু এটা তো ঠিক, এ বিন্দুর মোট শক্তি আর ডি বিন্দুর মোট শক্তি কোনো পরিবর্তন হবে না। এ বিন্দুর বিয়োগ শক্তি থাকবে আগের মতোই করে নিবে, এ বিন্দুর বিয়োগ শক্তি mgh, আর এ বিন্দু সর্বোচ্চ দর কারণে 0। ডি বিন্দুর ক্ষেত্রে খেয়াল করো, বিয়োগ শক্তি থাক mgh এবং গতিশক্তি হাফ mv স্কয়ার। ডি বিন্দুটা ভূমিতে, কিন্তু দেখো খেয়াল করো, ডি বিন্দুটা ভূমিতে আসার কারণে বি বিন্দুর উচ্চতা থাকবে না, এই জন্য এইচ এর মানটা 0, অর্থাৎ ডি বিন্দুর বিয়োগ শক্তি থাকবে না, ডি বিন্দু তো ভূমিতে চলে আসছে। তাহলে শুধু গতিশক্তি থাকবে হাফ mv স্কয়ার, আগের মতোই উভয় দিক থেকে একটা m বাদ দিয়ে দিয়েছি। তাহলে ভিডি স্কয়ারের মান আগের মতো, এটা 2 দিয়ে গুণ করো, ভিডি স্কয়ারের মান এত মিটার পার সেকেন্ড স্কয়ার, বেগের উপরে স্কয়ার দিয়েছে, এখানে বেগের একক মিটার পার সেকেন্ড হোল স্কয়ার দিয়েছে, তো জানোই যেহেতু এখানে স্কয়ার আছে দুইটার সাথে স্কয়ার হলো। এখন বল এফ ইকুয়াল টু এম এ, এইখান থেকে ত্বরণের মান বের করব। ত্বরণের মান যদি বের করে এফ বাই এম, মাইনাস কেন দিলাম, কারণ এটা বাধাদানকারী বল বলেছে জন্য মাইনাস দিয়েছি। খেয়াল করবে, বাধাদানকারী বল, পশ্চাৎ বেগ, মন্দন, এইসব টাইপের বললে অবশ্যই অঙ্কের মধ্যে মাইনাস দিয়ে করতে হবে। ঘর্ষণ বল এগুলো মাইনাস দিয়ে করতে হবে। তাহলে এর মান 29.4। তাহলে এই যে ভিটা পেয়ে গেলে ডি বিন্দুর বেগ, এই বেগটা এখন কি বেগ হবে, আদি বেগ, ত্বরণ হলো এইটা। আর শেষ বেগ কি থামানোর কথা বলেছে, শেষ বেগ 0। কত মিটার দূরে থামানোর কথা বলেছে, 10 মিটার। তুমি এস এর মান 10 মিটার বসাতে পারবে না, কারণ কোশ্চেনটা বলেছে 10 মিটার দূরে থামাতে পারবে কিনা, তবে নাও তো পারতে পারো, এই জন্য এস এর মান বের করবে, শেষ বেগটা 0 ধরে। তাহলে টি না এমন সূত্র, বি স্কয়ার ইকুয়াল এ স্কয়ার প্লাস 2as, শেষ বেগটা 0। এটা মনে করো না যে বি তো আবার বের করেছিলাম 29, এখানে কেন বসালাম না, আসলে ওইটা তো হলো ডি বিন্দুর বেগ, ডি থেকে থামবে কত মিটার দূরে, তার মানে এখন দ্বিতীয় অংশে ওই বেগটাই হবে, ডি বিন্দুর বেগটাই হবে কি বেগ, আদি বেগ। আর শেষ বেগটা গিয়ে দিল থামানোর কথা বলেছে, আর বাধাদানকারী বলের কারণে মন্দন হয়েছে এইটা। এইখান থেকে এস এর মান বের করো, 10 মিটার হবে। তার মানে ঠিক 10 মিটার দূরে গিয়ে থেমে যাবে, অর্থাৎ 10 মিটার দূরে তাকে থামানো সম্ভব। 6 নম্বর কিটি কোশ্চেন। একটি মোটরসাইকেল স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে 10 সেকেন্ডে 100 মিটার পথ অতিক্রম করে, অথবা 2 কিলোমিটার পথ অতিক্রম করে। 7 সেকেন্ড পর বেগ বের করতে বলেছি। খেয়াল করো, এখানে সুষম ত্বরণে চলে, তার প্রথমে আমাকে সুষম ত্বরণটা বের করে নিতে হবে। ইউ এর মান 0, টি এর মান 10 সেকেন্ড, এস এর মান 100 মিটার ধরে আমাকে এ বের করে নিবে। তারপরে 7 সেকেন্ড পরে বেগ বের করবে, 7 সেকেন্ড পর বেগ করে করবে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে। সুষম ত্বরণের কারণে ত্বরণটাকে বের করে নিবে, তারপরে 7 সেকেন্ড পর বেগ বের করবে। দ্বিতীয় কোশ্চেনটা বলেছে মোটরসাইকেল উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে চলে, সমস্ত পথ গন্তব্যে আগে পৌঁছবে কিনা। তাহলে মোট দূরত্ব তো এখানে 100 মিটার, এখানে 2 কিলোমিটার, মানে 2100 মিটার পেয়ে গেলাম। এখন এই পথ অতিক্রম করে 10 সেকেন্ড, 2 কিলোমিটার পথ অতিক্রম করতে কত সেকেন্ড লাগে জানি না। এই 2 কিলোমিটার পর সমবেগে চলে, সমবেগটা হয় কত, 10 সেকেন্ড পরে। তাহলে 10 সেকেন্ড পরে বেগ বের করবে, সেই বেগ দিয়ে এস ইকুয়াল টু বিটি তে সময় বের করবে। তারপরে এই 2100 মিটার পথ কিভাবে চলবে, অর্ধেক ত্বরণে চলবে, তার মানে আগে যে ত্বরণটা ছিল তাকে অর্ধেক করে, ইউ এর মান 0, ওই ত্বরণের অর্ধেক, আর এস এর মান কত, 2100 মিটার ধরে আবার টি বের করবে। প্রথমটা আসি, ত্বরণ বের করতেছো, কারণ এখানে শেষ বেগ দেয়া নাই, এমন সূত্র দিয়ে ত্বরণ বের করেছো। তারপরে 7 সেকেন্ড পর বেগ বের করবে, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। স্থির অবস্থানের কারণে ইউ 0, এ এর মান 2, আর টি এর মান কত, এ এর মান তো বের করেছে 2, আর টি এর মান কত 7, তার মানে 14 মিটার পার সেকেন্ড। দ্বিতীয়টা উদ্দীপক অনুসারে মোট দূরত্ব 2100 মিটার। এই টাইপের অঙ্কে মোট দূরত্ব মোট সময় আগে বের করে নিতে হয়। এখন 100 মিটার যেতে 10 সেকেন্ড লাগে, 2000 মিটার যেতে কতটুকু সময় সেটা যায় না, কিন্তু এটা তো সমবেগে চলে, সমবেগের সূত্র এস ইকুয়াল টু ভিটি, কিন্তু সমবেগটা কোশ্চেনে দেয়া নাই। সমবেগটা কখন অর্জন করে, 10 সেকেন্ড পরে, এই জন্য 10 সেকেন্ড পরে আমরা বেগ বের করে নিয়েছি, বি ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে 20 মিটার পার সেকেন্ড। এইটা হলো এখন আমার কি, সমবেগ। এই সমবেগের সূত্র দিয়ে তুমি এখন এস ইকুয়াল টু ভিটি দিয়ে টি বের করেছো 100 সেকেন্ড। তাহলে আগে লাগে 10 সেকেন্ড, এখন লাগে 100 সেকেন্ড, মোট কত সময়, 110 সেকেন্ড। এখন প্রশ্নে বলেছে এই সমস্ত পথ, তার মানে 2100 মিটার পথ অর্ধেক ত্বরণে চলবে, তার মানে আগে ত্বরণ ছিল 2, এখন ত্বরণ হবে কত, 1, অর্ধেক ত্বরণে চলবে, তখন সময় কত লাগবে। তাহলে এস এর মান 2100, স্থির অবস্থানের কারণে আদি বেগটা 0 হয়ে গেল, হাফ, এর মান অর্ধেক ত্বরণ 1, কারণ আগে ছিল 2, এখন 1 ত্বরণ, এখান থেকে টি এর মান বের করবে।
তাহলে দুইটা ওই পাশে গেলে কত হবে? এইটা ভাগ করলে 0.5t², 0.5 দিয়ে এটাকে ভাগ করো, তারপর রুট ওভার করে দাও। 64.81 সেকেন্ড। আগে লাগে 110, এখন লাগে 64.81 সেকেন্ড। তখন আগে পড়ি। 7 নম্বর কোশ্চেন, এত মিলিগ্রাম ভরের একটা ফোঁটা উপর থেকে বাতাসের পথে অতিক্রম করে এত পর্যন্ত পৌঁছে। আচ্ছা, এই 6 নম্বর পর্যন্ত কোশ্চেনটাই তোমাদের থাকলো। তোমরা এই পর্যন্ত এই 6টা কোশ্চেন নিজেরা পড়ে ভালোভাবে প্র্যাকটিস করবে, কারণ এখন থেকে নিজেরা প্র্যাকটিস করা শুরু হলো। এরকম প্রতিদিনই মোটামুটি 6টা বা 7টা করে ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেনগুলো দিব, তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো। আচ্ছা, তোমাদের সবাইকে ধন্যবাদ।